নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শুধু বাঁচাতে নিজের গদি, ইসরায়েলের কথায় নাচছেন মোদি। আমি আজ জানি তুমি কি নিয়ে খবর দেবে। বাপরে, কি জানিস শুনি একটু। তুমি আজ মোদিজির ইসরায়েল সফর নিয়ে খবর দেবে, তাই তো? সাব্বাস, তুমি পেয়েছো, কিন্তু বুঝলে কি করে? তোমার সঙ্গে থাকতে থাকতে আমি তোমাকে বুঝে গেছি। তা ভালো করেছিস। এবার বল, মোদির ইসরায়েল সফর নিয়ে আমি ঠিক কি খবর দেব? অত আমি জানি না, আমি তোমায় একটু বুঝি, থোড়েই সবটা বুঝি। বুঝলাম। ইসরায়েলে নরেন্দ্র মোদি এক অদ্ভুত সম্মান পেয়েছেন, জানিস? না, জানি না। কি সম্মান বলো তো? স্পিকার অফ দ্য নেসেট মেডেল। বলা হচ্ছে এই সম্মান নাকি ইসরায়েলের সর্বোচ্চ সম্মান, কিন্তু 25শে ফেব্রুয়ারি আগে পর্যন্ত ওই নামে কোনো মেডেলই ছিল না। মোদির জন্য একটা আলাদা মেডেল তৈরি করলো ইসরায়েল। বিষয়টা হলো, এই মেডেলটা দিতে হবে বলে দেওয়া হয়েছে। ইসরায়েলের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার। এর আগে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল প্রাইজের জন্য মনোনীত করেছিল, যা ইসরায়েলের সর্বোচ্চ সম্মান। তাহলে এই মেডেলটা কি? এটা একটা মন গড়া মেডেল, আর নরেন্দ্র মোদি তাতেই খুশি। সবচেয়ে বড় কথা, ইসরায়েলের সংসদ নেসেট, যেখানে মোদিকে সম্মান দেওয়া হয়েছে, সেই সংসদই আসলে নেতানিয়াহুর পাপেট। মোদির এই সংবর্ধনায় ইসরায়েল সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে ডাকা হয়নি। কেন কেন ডাকা হয়নি? সরকার সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে বয়কট করেছে। ইসরায়েলের বিরোধী দল মোদি ইভেন্ট বয়কট করেছে। সবচেয়ে বড় কথা, মোদির ইসরায়েল সফর ভারতের জন্য অসম্মানের। ভারতের জন্য অসম্মানের? কিভাবে? সবচেয়ে বড় কথা, মোদি ইসরায়েলে গিয়ে নিজের এবং দেশের অসম্মান করেছেন। তুই খবরটা দেখ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফর শুরু থেকেই বিতর্কিত। ইসরায়েলের নির্বাচন এগিয়ে আসছে, এমন সময় বিশ্বজুড়ে বহু নেতা ইসরায়েলে যেতে বা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে চাইছেন না। গাজায় যুদ্ধ, পশ্চিম তীরে জাতিগত হত্যার অভিযোগের কারণে নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে বিতর্কিত মুখ। কিন্তু সফরের প্রথম দিনেই এমন কিছু ঘটে যা চক্ষুলজ্জার কারণ হয়ে ওঠে। বেন গুরিয়ান বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। সারা কমলা গেরুয়া রঙের পোশাক পরেছিলেন, যা হিন্দু ধর্মে পবিত্রতার প্রতীক। এতে স্পষ্ট হয় মোদিকে কার্যত নেতানিয়াহুর নির্বাচনী প্রচারের মঞ্চে ব্যবহার করা হয়েছে। নেতানিয়াহুর দফতর জানায়, মোদি নাকি নেতানিয়াহুর ব্যক্তিগত আমন্ত্রণে এসেছেন। সরকারি সফরের বদলে এটিকে ব্যক্তিগত সম্পর্কের ভাষায় তুলে ধরা হয়। এতে ইসরায়েল রাষ্ট্র ও নেতানিয়াহুর ব্যক্তিগত ক্ষমতা গুলিয়ে যায়। মোদি নেসেটে ভাষণ দেন, অথচ নেসেট এখন কার্যত নেতানিয়াহুর সিদ্ধান্তে সিল মারার প্রতিষ্ঠান। বিরোধীরা এই অধিবেশন বয়কট করে। ফাঁকা আসন ঢাকতে প্রাক্তন সাংসদদের ডাকা হয়, যাদের মধ্যে বিতর্কিত চরিত্রও ছিলেন। তবু মোদি এই সভায় ভাষণ দেন। তিনি 7ই অক্টোবর হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মোদি এই সমস্ত কিছু করেন এমন এক সরকারের সামনে যারা হামলার দায় নিতে চায় না এবং যুদ্ধবন্দীদের মুক্তির চুক্তির বিরোধিতা করে। সবচেয়ে লজ্জাজনক ঘটনা ছিল তথাকথিত নেসেট মেডেল গ্রহণ করা। এমন কোনো পদক, আইন বা নিয়মে নেই। তবু স্পিকার আমির ওহানা এটিকে নেসেটের সর্বোচ্চ সম্মান বলে ঘোষণা করেন। মোদি প্রকাশ্যে সেটি গ্রহণ করে কৃতজ্ঞতা জানান। এটি ছিল সরাসরি ভাঁওতা। দিনের শেষে নেতানিয়াহুর বাড়িতে করদাতাদের টাকায় ব্যক্তিগত নৈশভোজ হয়, যা নেতানিয়াহু তাঁর প্রচারে ব্যবহার করেন। ইসরায়েল বহু দেশকে অস্ত্র ও আমেরিকার সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুবিধা দেয়। ভারতের ক্ষেত্রে অস্ত্র কেনা নতুন নয়, তাই ধারণা করা যায় মোদি মূলত আমেরিকার সঙ্গে সম্পর্ক মেরামতে নেতানিয়াহুর সাহায্য চাইতেই এই সফর করেছেন। এই সফরে মোদি নিজেকে এবং ভারতকেই ছোট করেছেন। তিনি যেন এক ছোট্ট দেশের নেতা। ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি বিতর্কিত এক শাসকের কাছে সমর্থন চাইতে গেছেন। এই ছবি যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ভোটের প্রচারে ব্যবহৃত হলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারত নিজেই তো ঔপনিবেশিকতার শিকার। শুধুই কি তাই, এই মোদি সরকারই তো ডিকলোনাইজেশনের কথা বলে। ডিকলোনাইজেশন একটু বুঝিয়ে বলো। ভারতে বছরের পর বছর বাইরের দেশের শক্তি শাসন করেছে। তাদের ঐতিহ্য মুছে ফেলে ভারতের ঐতিহ্যকে তুলে ধরাই ডিকলোনাইজেশন। এই যে সব নাম বদল করে মোদি সরকার, সেটা ডিকলোনাইজেশন। নরেন্দ্র মোদীর সরকার ডিকলোনাইজেশনের নামে শুধু নাম বদলই করেছে, কিন্তু সেটা বিষয় নয়। তাহলে কোনটা বিষয়? ইসরায়েল সফরে গিয়ে নরেন্দ্র মোদি প্যালেস্টাইনে ইসরায়েল উপনিবেশকে পরোক্ষভাবে সমর্থন করেছে। ইসরায়েলে যে নরসংহার চলছে, পরোক্ষ সেই হত্যালীলাকে সমর্থন করেছে। আন্তর্জাতিক আদালতও তো নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট আছে নেতানিয়াহুর নামে, কিন্তু মোদিজি তাকেই জড়িয়ে ধরে বসলেন, আদিক্ষেতা করলেন। ভারত ঠিক পাবেটা কি এসব করে? কি পাবে সেটা বড় কথা নয়, আসল কথা কি পাবে না।
কি পাবে না? ইসরায়েলের আয়রন ডোম নাকি ভারতে চলে আসবে, বিজেপি এমনটাই প্রচার করছে, কিন্তু এটা এত সহজ নয়। তো আদতে খুব একটা পাওয়ার কিছু নেই নরেন্দ্র মোদীর? না, নেতানিয়াহুর ভোট প্রচারে নরেন্দ্র মোদীকে কাজে লাগাচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার। তুমি আমাকে গোটা ডিটেলসটা বলো তো খবরটার। তুই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। 9 বছর আগে 2017 সালে নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। 2026 সালের 25শে ফেব্রুয়ারি তিনি আবার ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন। সময়টা অত্যন্ত অশান্ত। গাজায় যুদ্ধ চলছে, ইসরায়েলের ভেতরে গভীর রাজনৈতিক বিভাজন আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিচ্ছেন। ভারতে বিরোধীরা এই সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছে। নেসেটে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও বিরোধী দলের বহু সাংসদ অধিবেশন বয়কট করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক ছিল। স্পিকারকে বলতে হয় এই ঘটনায় ভারতের ভাবার কিছু নেই। তবু এই অস্বস্তিকর পরিবেশ মোদীর সফরকে ছাপিয়ে যায়। নেতানিয়াহু মোদীকে ভাই বলে ডাকেন। মোদী বলেন ভারত ইসরায়েলের পাশে আছে। তিনি 7ই অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে সন্ত্রাসবাদের নিন্দা করেন, কিন্তু গাজায় সাধারণ মানুষের মৃত্যুর বিষয়ে তাঁর বক্তব্য খুব সীমিত ছিল। প্যালেস্তাইনের কথা মাত্র একবার বলা হয়। 2 রাষ্ট্রের সমাধানের কথা বলা হলেও তা খুব দুর্বলভাবে এসেছে। এই অবস্থান অনেকের কাছে পক্ষপাত দুষ্ট মনে হয়েছে। ভারতের বিরোধী দলগুলি এই সফরের বিরোধিতা করেছে। সিপিআইএম বলছে গাজায় যুদ্ধ চলার সময় এই সফর অনুচিত। কংগ্রেস নেতারাও গাজার শিশুদের মৃত্যুর কথা তুলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একই দিনে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলার খবর এসেছে। মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। মোদী তাঁর ভাষণে প্রতিরক্ষা সহযোগিতা, আইএমইসি করিডোর ও I2U2 জোটের কথা বলেন। ভারতে ইসরায়েল অস্ত্র বাণিজ্য বাড়ছে। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইসরায়েল নাকি আয়রন ডোম ও আয়রন বিমের মতো উন্নত প্রযুক্তি ভারতকে দেবে। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। আয়রন বিম ও আয়রন ডোম প্রকল্পে মার্কিন অর্থ ও প্রযুক্তি যুক্ত। মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই প্রযুক্তি তৃতীয় দেশে হস্তান্তর করা যায় না। ITAR ও আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট এখানে বড় বাধা। তাই পুরো প্রযুক্তি হস্তান্তর করা হবে, এই দাবি বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে মোদীর সফর কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। মানবিক সংকটের সময় ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তিনি ভারতের ঐতিহাসিক প্যালেস্তাইনপন্থী অবস্থানকে দুর্বল করেছেন। উন্নত অস্ত্র প্রযুক্তি পাওয়ার আশ্বাস বাস্তবসম্মত নয়। এই সফর কূটনৈতিক ও কৌশলগত, দুদিক থেকেই প্রশ্নের মুখে। বিরোধীরা বারবার অভিযোগ করছে মোদী যে ইসরায়েলের কথাই নাচছেন। শুধু ইসরায়েল নয়, আমেরিকার কথাতেও। কিন্তু কেন? মোদীজি কি কিছুতে ভয় পাচ্ছেন? সে কথায় আসছি। আগে আপে ক্রোনোলজি সমঝিয়ে। অমিত শাহ ডায়লগ দিচ্ছ, তা কি ক্রোনোলজি? নরেন্দ্র মোদী শেষ কবে ইসরায়েল গিয়েছিলেন? 2017 সালে। আর 2017 থেকে 2019 এই সময়ের মধ্যে 300 জনের বেশি ভারতীয়র ওপর মোদী সরকার পেগাসাস ব্যবহার করে নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। হ্যাঁ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক সবাই অভিযোগ করেছিলেন। আর 2025 সালে এপস্টিন ফাইল তোড়পাড় ফেলে দিল। এপস্টিন ফাইলে মোদীর 17 সালের ইসরায়েল সফরের কথা উল্লেখ আছে। সেখানে বলা আছে আমেরিকা আর ইসরায়েলের কথায় কাজ করেছিলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, এপস্টিন ফাইল নিয়ে তো বিরোধীরা আক্রমণ করছেই। আর ঠিক তারপরেই আবার মোদীর ইসরায়েল সফর, নেতানিয়াহুকে জড়িয়ে ধরলেন, মোদীর জন্য নতুন মেডেল তৈরি করা হলো। বুঝলি ক্রোনোলজিটা? বুঝলাম, ভবিষ্যৎ খুব অন্ধকার হতে চলেছে। ঠিক বুঝেছিস, নে এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।